পৃথিবীর সব বড় বড় রাঘব বোয়ালদের শায়েস্তা করার জন্য জন্ম নেয় এক ম্যাজিশিয়ান গ্যাং। আইনের চোখে তারা ক্রিমিনাল হলেও সাধারণ মানুষের চোখে তারা হিরো হয়ে ওঠে। তাদের কাজ করার ধরনও এতটাই অদ্ভুত যে রীতিমতো ভিমড়ি খেতে হয়। তবে এক বিলিনিয়রকে এক্সপোজ করতে গিয়ে তারা নিজেরাই পড়ে যায় মহাবিপদে। কিভাবে সেই বিপদ থেকে তারা মুক্তি পায় তা জানাতে হাজির হলাম 2016 সালে রিলিজ হওয়া অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি নাও ইউ সি মি 2 এর এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। শুরুতেই বলে রাখি, এই মুভির ফার্স্ট পার্টও কিন্তু এক্সপ্লেন করা হয়েছিল অনেক আগে। সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো যারা এখনো প্রথম পর্ব দেখোনি তার আগে ওটা দেখে নাও, তাহলে আরো অনেক ভালো করে কাহিনীটা বুঝতে পারবে। যাই হোক, এরপর মুভির শুরুতে আমরা আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা ম্যাজিক্যাল শো এর দৃশ্য দেখতে পাই। লায়নেল শেরেক নামের এক জাদুকর তার জীবনের সবচেয়ে কঠিন জাদুটা পারফর্ম করতে যাচ্ছিল, যেখানে তাকে একটা লোহার বক্সে বন্দি করে পানিতে ফেলে দেওয়া হবে। এরপর নিজের ম্যাজিক ট্রিক কাজে লাগিয়ে 5 মিনিটের মধ্যেই সে ওই বক্স থেকে জীবিত অবস্থায় ফিরে আসবে। তো এর পিছনে যে কোনো কারসাজি রয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু তবুও লায়নেলের ছেলে এই ম্যাজিক নিয়ে খুবই চিন্তিত ছিল। কিন্তু সে তাকে অভয় দিয়ে বলে যে এই বক্স থেকে বের হতে তার 5 মিনিটও লাগবে না। অতঃপর তাকে বক্সে বন্দি করে দিয়ে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। কিন্তু 5 মিনিটের চাইতেও অনেক বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও সে বক্স থেকে আর বের হতে পারে না। তখন তার ছেলে সহ উপস্থিত সবাই ভীষণ টেনশনে পড়ে যায়। শেষমেশ তার ছেলে নিজের বাবাকে বাঁচানোর জন্য সরাসরি পানিতে লাফ দিতে চায়, কিন্তু সিকিউরিটি গার্ডরা এসে তাকে আটকায় এবং ডুবুরিরা তার বাবাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়। তবে অনেক সার্চ করার পরেও বক্সটিকে তারা খুঁজে পায় না। এদিকে পরের সিনে আমরা একটা অদ্ভুত রহস্যময় টানেল দেখতে পাই। ড্যানিয়েল অ্যাটলাস নামের আরেক ম্যাজিশিয়ান এই টানেলের ভিতর দিয়ে একটা সিক্রেট চেম্বারে প্রবেশ করে। এই রুমের দেওয়ালে একটা অদ্ভুত চোখের মতো নকশা করা ছিল, যার নাম হলো দ্য আই। ড্যানিয়েল সেই আইকে লক্ষ্য করে বলে, আমি আর এসব নিতে পারছি না, কারণ বারবার আমাকে ডিলানের কথায় ওয়েট করতে হচ্ছে, আর সমস্ত প্ল্যান শুধু তার একারই জানা থাকে। এখন ড্যানিয়েল ঠিক কিসের ব্যাপারে কথা বলছে তা জানার জন্য তোমাদের কিছুটা ব্যাক হিস্ট্রি জানতে হবে। ড্যানিয়েল অ্যাটলাস, মারিয়েট ম্যাকেনি আর জ্যাক ওয়াইল্ডার নামের এই তিনজন হলো দ্য হর্সম্যান নামের একটা ম্যাজিশিয়ান গ্যাংয়ের মেম্বার। কিছুদিন আগে তারা ফ্রান্সের প্যারিসে বড় একটা ভল্ট থেকে অনেক টাকা চুরি করেছিল। এই কারণে তারা সবাই এখন এফবিআই লিস্টে থাকা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের তালিকায় রয়েছে। হর্সম্যান নামের এই গ্যাং আইনের কাছে ক্রিমিনাল হলেও সাধারণ মানুষের কাছে তারা এক প্রকার হিরো, কারণ তারা শুধুমাত্র বড় বড় দুর্নীতিবাজদের সম্পত্তি ডাকাতি করে সাধারণ মানুষের মধ্যে তা বিলিয়ে দেয়। এরা প্রত্যেকেই ম্যাজিশিয়ান এবং ডাকাতির সময় অদ্ভুত কিছু ম্যাজিক ট্রিক ব্যবহার করে পুলিশ আর এফবিআইকে ঘোল খাইয়ে দেয়, আর তাদের সব মিশনগুলোর ব্যাপারে তারা টানেলের এই সিক্রেট চেম্বার থেকেই জানতে পারে। দ্য আই নামের এই রহস্যময় চরিত্রটা আসলে বড় বড় ম্যাজিশিয়ানদের একটা সিক্রেট সোসাইটি। তাদের উদ্দেশ্য হলো দুর্নীতিবাজদের এক্সপোজ করা এবং তাদের টাকা লুট করে গরিবের মাঝে সেটা বিলিয়ে দেওয়া। এর জন্য তারা কিছু ম্যাজিশিয়ানকে রিক্রুট করে থাকে। দ্য হর্সম্যান গ্যাংও ঠিক এমনই একটা ম্যাজিশিয়ান গ্যাং, আর তাদের লিডার হলো এফবিআই এজেন্ট ডিলান, যে এই টিমটাকে লিড করে থাকে। যাই হোক, এবার মূল কাহিনীতে ফিরি। ড্যানিয়েলের কথাগুলো শোনার পর আই তাকে বলে যে তারা জানে সে হর্সম্যানকে লিড করতে চায়, যদিও এখনো সেই সময় আসেনি, কিন্তু একটা সময় সে তার কাজের পুরস্কার পাবে। তারপর আয়ের আদেশে সে ওই চ্যানেল থেকে বেরিয়ে যায়। এদিকে পরের সিনেই আমরা এফবিআই এজেন্ট ডিলানকে দেখতে পাই। সে নিজেই হর্সম্যান গ্যাংয়ের লিডার হলেও তাদেরকে ধরার জন্য এফবিআই আবার তাকেই দায়িত্ব দিয়েছে, কারণ তার এই সিক্রেটের ব্যাপারে তারা কেউই জানে না। আর ডিলান ও হর্সম্যানদের ধরার নাম করে একের পর এক মিথ্যা ইনভেস্টিগেশন চালাতে থাকে। ফলে এবারও সে তার বস নাটালিকে জানায় হর্সম্যানের 2জন ব্যক্তির খোঁজ সে পেয়ে গেছে, তবে তাদেরকে ধরার জন্য একটা কবুতরকে অনুসরণ করতে হবে, কারণ ম্যাজিশিয়ানরা কবুতরের সাহায্যে একে অপরকে মেসেজ পাঠায়। কিন্তু তার কলিগ কয়েন তার উপরে আগে থেকেই সন্দেহ করত। এবার তার বস নাটালিও তার কথায় খুব একটা কান দেয় না, কারণ সবার মনে একটাই ধারণা জন্মে গিয়েছিল যে ডিলান এই কেসে ভালোভাবে এফোর্ট দিচ্ছে না, মানে হয়তো খুব তাড়াতাড়ি সে সন্দেহ তালিকায় চলে আসবে। এদিকে ড্যানিয়েল নিজের বাসায় ফিরে একটা মেয়েকে তার রুমের সোফার উপরে শুয়ে থাকতে দেখে। প্রথমে সেই মেয়েটা একটা ম্যাজিক ট্রিক করে তাকে চমকে দেয়, কিন্তু এরপরেও সে তাকে অনুপ্রবেশকারী ভেবে তার হাত বাঁধতে যায়। কিন্তু মেয়েটা খুব সহজেই হাতের বাঁধন খুলে ফেললে ড্যানিয়েল বুঝতে পারে যে এই মেয়েটা তার মতোই একজন ম্যাজিশিয়ান।
শুধু তাই নয়, সে ড্যানিয়েল সহ হর্সম্যানের সবার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বলতে শুরু করে। তারপর মেয়েটা জানায় যে সে তাদের বিগ ফ্যান এবং সেও একজন হর্সম্যান হতে চায়। তবে ড্যানিয়েল তার হাত আরো শক্ত করে বাঁধতে গেলে মেয়েটা এবার তার রুম থেকেই গায়েব হয়ে যায়। তখন সে বুঝতে পারে এই মেয়েটার মধ্যে আসলেই ট্যালেন্ট রয়েছে। এরপর ড্যানিয়েল সহ হর্সম্যানের 3 মেম্বার ডিলানের কথায় একটা সিক্রেট জায়গায় জড়ো হয়। তবে এখানে দেখা যায় ডিলানের সাথে আগে থেকে সেই মেয়েটা উপস্থিত ছিল। সে সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে জানায় যে তার নাম লুলা মে, আর লুলা এখন থেকে তাদের মধ্যে একজন হর্সম্যানের সদস্য। এরপর ডিলান সবাইকে তাদের নতুন মিশনের ব্যাপারে ব্রিফ করে। খুব শীঘ্রই পৃথিবীর অন্যতম বড় টেক কোম্পানি অক্টা তাদের নতুন সেলফোন বাজারে লঞ্চ করবে। কিন্তু ম্যাজিশিয়ান সোসাইটি দ্য আয়ের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল। অক্টা সিইও ওয়ান তার এই সেলফোনের মাধ্যমে কোটি কোটি মানুষের ডাটা চুরি করার প্ল্যান করছে, যা সে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামাবে। তাই আয়ের উদ্দেশ্য হলো তাকে এক্সপোজ করা। সো ডিলানের প্ল্যান অনুসারে তারা সবাই নিজেদের ছদ্মবেশ নিয়ে সেলফোন লঞ্চিং ইভেন্টে হাজির হয়। ড্যানিয়েল সেখানে একজন ওয়েটারের বেশে হাজির হলেও ম্যাজিকের সাহায্যে সে মুহূর্তেই তার বেশভূষা পাল্টে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিজের বেশ বদলে সিসিটিভি রুমের ক্যামেরা ক্রুর বেশ ধারণ করে। তারপর সিসিটিভি রুমে গিয়ে সে ক্যামেরার ক্রুদের হাত থেকে তার আইডি কার্ড নিয়ে নেয়। তার চেঁচামেচিতে সিকিউরিটি গার্ডরা এসে পড়লে ড্যানিয়েল তাদেরকে তার ব্যাগ চেক করতে বলে। গার্ডরা তখন সেই লোকটার হাতে একটা মেন্টাল হসপিটালের ব্যাজ দেখতে পায়। তারা তাকে পাগল ভেবে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে। কিন্তু এই ব্যাজটা আসলে ড্যানিয়েলই তার ম্যাজিক ট্রিকের মাধ্যমে লোকটার হাতে লাগিয়ে দিয়েছিল। তাকে কিছু দূর টেনে নিয়ে যাওয়ার পর লোকটা তার বসের সাথে ফোনে কথা বলতে চায়। তখন সিকিউরিটি গার্ডদের বেশে থাকা আর এক হর্সম্যান জ্যাক এসে বলে তাকে ফোনটা করতে দেওয়া উচিত। তারপর লোকটা যখন তার পকেট থেকে ফোন বের করতে যায় তখনই ফোনের বদলে তার হাতে উঠে আসে একটা পাকা কলা। মানে জ্যাকি তার ম্যাজিক দিয়ে ফোনের জায়গায় কলা রেখে দিয়েছিল। তো সিকিউরিটি গার্ডরা এবার লোকটাকে সত্যি সত্যি পাগল ভেবে নিয়ে তাকে বাইরে বের করে দেয়। এদিকে নতুন হর্সম্যান লুলাও একজন শেফের বেশ নিয়ে কিচেনে চলে যায়। তারপর সেখানকার এক শেফের সাথে হাতাহাতি করতে গিয়ে সে তার হাত কেচে ফেলে। তার হাত কাটা থেকে প্রচুর রক্ত ঝরতে দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো যে এটাও একটা ম্যাজিক ট্রিক। তো এই সুযোগে আর এক ম্যাজিশিয়ান ম্যাকে নিয়ে এসে কোম্পানির সিইও ওয়ানকে হিপনোটাইজ করে ফেলে। যারা প্রথম পর্ব দেখেছো তারা তো জানোই এই ম্যাকেনি কি লেভেলের হিপনোটাইজ এক্সপার্ট। সে এক মুহূর্তের মধ্যে যে কাউকে হিপনোটাইজ করে ফেলতে পারে। তারপর সে তার কানের কাছে একটা ইয়ারবাড লাগিয়ে তাকে রেকর্ডিং স্টেজে ধার করিয়ে দেয়। ডিলানের প্ল্যান ছিল হর্সম্যানদের দিয়ে ওয়ানকে লাইভ এক্সপোজ করানো। তাই তার প্ল্যান অনুসারে ম্যাকেনি মাইক্রোফোনের মাধ্যমে ওয়ানকে ইনস্ট্রাকশন দিতে থাকে। আর যেহেতু সে হিপনোটাইজ ছিল তাই ম্যাকেনি তাকে যা বলে তাই সে রিপিট করতে থাকে। তারপর ম্যাকেনি তাকে দিয়েই হর্সম্যানদের স্টেজে ইন্ট্রোডিউস করায়। এরপর তারা চারজন স্টেজে এসে ধীরে ধীরে ওয়ানকে এক্সপোজ করতে শুরু করে। আর পাবলিকও খুব মনোযোগের সাথে তাদের কথা শুনতে থাকে, কেন হর্সম্যানরা আগে থেকেই বেশ ফেমাস ছিল। কিন্তু হঠাৎ স্টেজের স্ক্রিনে একটা অদ্ভুত ফেস ভেসে ওঠে। তারপর সেই রহস্যময় ব্যক্তি সবাইকে জানিয়ে দেয় যে হর্সম্যানের মেম্বার জ্যাক এখনো বেঁচে আছে। আসলে ফ্রান্সের সেই হাইস্টের পর জ্যাক তার মৃত্যুর মিথ্যা নাটক সাজিয়েছিল। এরপর সেই অ্যানোনিমাস ব্যক্তি এটাও রিভিল করে যে এফবিআই এজেন্ট ডিলান হর্সম্যানদের সাথেই কাজ করছে। ইতিমধ্যে এফবিআইও একটা সিক্রেট কলের সূত্র ধরে লঞ্চিং ইভেন্টে এসে পড়েছিল। এখন ডিলানের আসল পরিচয় জানা মাত্রই তারা তাকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু সে নিজ হাত থেকে হ্যান্ডকাফ খুলে তাদের হাতে বেঁধে দিয়ে পালিয়ে যায়। মানে বোঝো কি লেভেলের একজন ম্যাজিশিয়ান সে। অন্যদিকে 4 হর্সম্যানও কোনোভাবে স্টেজ থেকে পালিয়ে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে। তারা বিল্ডিং এ আগে থেকে এক্সিটের একটা টানেল করে রেখেছিল, তাই তারা ছাদে উঠে ওই দুটো টিউবের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। এরপর সেই টিউবের ভিতর থেকে তারা সরাসরি একটা রেস্টুরেন্টে এসে পড়ে। প্রথম কয়েক সেকেন্ডে তারা হয়তো ভাবে যে তারা কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছে। আশেপাশে অনেক চাইনিজ লোক দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। তারপর তারা যখন বুঝতে পারে যে আসলে তারা চাইনিজ রেস্টুরেন্টে নয় বরং চায়নাতে রয়েছে, তখন তো তাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। নিউ ইয়র্ক থেকে টিউবের ভিতর দিয়ে তারা সরাসরি চায়না এসে পড়লো কি করে?
কিন্তু হঠাৎ তখনই ম্যাকিনির কার্বন কপির মতন হুবহু দেখতে সেখানে হাজির হয় ম্যাকিনির আপন যমজ ভাই চেজ। এখানে চেজ জানায় যে সেই তাদেরকে ম্যাজিক ট্রিকের মাধ্যমে নিউ ইয়র্ক থেকে চায়নার ম্যাকাও শহরে নিয়ে এসেছে, অর্থাৎ এদের সবার থেকে সে নিজেও আরো শক্তিশালী এক জাদুকর। কিন্তু ঠিক কি উদ্দেশ্যে সে এই কাজ করেছে তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে ডিলানও সেলফোন লঞ্চিং এর ইভেন্ট থেকে পালানোর পর বারবার হর্সম্যানদের কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কাউকেই সে ফোনে রিচ করতে পারছিল না। তবে হঠাৎ তার কাছে অন্য একটা নাম্বার থেকে ফোন আসে, আর সেই ফোনটা করেছিল বিখ্যাত ম্যাজিক ডিবাঙ্কার থেডিয়াস। প্রথম পর্ব যারা দেখেছো তারা তো এনেকে ভালো করে চিনতে পারবে। আসলে এই ডিলানের জন্যই তাকে 8 মাস ধরে জেল খাটতে হয়েছে, কেননা সে ফ্রান্সের ওই হাইস্টে তাকেও ফাঁসিয়ে দিয়েছিল। এখন এর পিছনে রয়েছে একটা ইতিহাস। মুভি শুরুতে আমরা যে লায়লেন শ্রেককে দেখেছিলাম সে আসলে ডিলানেরই বাবা, এবং সেই ছোট্ট ছেলেটা হলো ডিলান। ম্যাজিক ডিবাঙ্কার থেডিয়াসের কাজ ছিল মানুষকে দেখানো যে ম্যাজিশিয়ানরা কিভাবে মিথ্যা ট্রিক ইউজ করে মানুষকে বোকা বানায়। এখন অন্য অনেক ম্যাজিশিয়ানের মতন ডিলানের বাবা লায়লনকেও সে এক্সপোজ করেছিল, যার কারণে তার ক্যারিয়ার ধ্বংস হওয়ায় সে পুরোপুরি পথে বসে যায়। লায়লেন তার ক্যারিয়ারকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা হিসেবেই আন্ডার ওয়াটার বক্স থেকে বেরিয়ে আসা ট্রিকটা পারফর্ম করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পানির নিচে থেকে বক্সের ঢাকনা খুলতে না পেরে সে ডুবে মারা যায়, যার ফলে ডিলান তার বাবার মৃত্যুর জন্য থেডিয়াসকেই দায়ী ভাবত। এই কারণে সে তার উপরে প্রতিশোধ নিতে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে ডিলান ভাবতে থাকে যে থেডিয়াসই হয়তো তার ম্যাজিশিয়ানদের কিডন্যাপ করেছে, কিন্তু সে জানায় সে ম্যাজিশিয়ানদের কিডন্যাপ করেনি, কিন্তু সে জানে যে তারা কোথায় আছে। তবে এই ইনফরমেশন জানানোর জন্য তাকে সরাসরি এসে দেখা করতে হবে, তাই ডিলানও তৎক্ষণাৎ তার সাথে দেখা করার জন্য রওনা হয়। অন্যদিকে চেজ তার ভাই ম্যাকেনি সহ বাকি 3 হর্সম্যানকে নিয়ে তার বসের সাথে দেখা করানোর জন্য রওনা হয়। আসলে 1 মাস আগে চেজ একজন ডেলিভারি বয় সেজে ম্যাকেনির ঘরে গিয়েছিল। এরপরে সে তাকে হিপনোটাইজ করে তাদের সব ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়, তারপর সব ইনফরমেশনগুলো সে তার বসকে পাঠিয়ে দেয়। আর এই বসই তাদেরকে সেলফোন লঞ্চিং ইভেন্টে এক্সপোজ করেছিল। তো এরপরে চেজ তাদেরকে সেই বসের সামনে নিয়ে হাজির হয়। ওয়াল্টার নামের এই লোকটাকে দেখতে কিছুটা পাগল কিসিমের মনে হতে পারে। সে প্রথমে তাদেরকে জানায় যে সে কিভাবে তাদেরকে নিউ ইয়র্ক থেকে সরাসরি চায়নার মাকাও শহরে নিয়ে এসেছে। আসলে কোনো ধরনের দৈব ম্যাজিক ট্রিক কিন্তু এখানে কাজ করেনি, বরঞ্চ তারা যে টিউবের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়েছিল সেই টিউবে সেট করা ছিল বিশেষ ধরনের ইউভি লাইট এবং সাউন্ড ওয়েভ। এর ফলে তারা সেই টানেল দিয়ে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ে, এবং তারপর তারা ঘুমিয়ে পড়লে একটা ট্রাকে করে প্রথমে এয়ারপোর্ট নেওয়া হয়, আর এয়ারপোর্ট থেকে সোজা প্লেনে করে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। তার মানে মোট 2 দিন ধরে তারা সেখানেই ঘুমিয়েছিল। তবে অচেতন থাকার কারণে তারা ভেবেছিল যে এই টানেল দিয়ে তারা এখানে এসে পৌঁছেছে। মানে জাস্ট চিন্তা করো ম্যাজিক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যাই হোক, ওয়াল্টার তাদেরকে আরও জানায় যে চায়নায় বসে সে অনেকগুলো আমেরিকান কোম্পানি শেয়ার হোল্ড করে। হর্সম্যানরা ফ্রান্সের যে ভল্ট হাইস্ট করেছিল তাতে তার নিজেরও কিছুটা ইনভেস্টমেন্ট ছিল, ফলে এই হাইস্টের কারণে সে বড় মাপের আর্থিক ক্ষতি ফেস করছে। কিন্তু হর্সম্যানদের সে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিতে চায়, কারণ অক্টা কোম্পানিতে একসময় তার অর্ধেক শেয়ার ছিল। ইনফ্যাক্ট সে আর তার বন্ধু ওয়েন মিলেই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিল। এরপর কয়েক বছর ধরে ওয়াল্টার তার কোম্পানির জন্য একটা অ্যাডভান্স চিপ ডিজাইন করে। এই চিপের সাহায্যে পৃথিবীর যে কোনো কম্পিউটার সিস্টেমের অ্যাক্সেস নেওয়া সম্ভব ছিল, অর্থাৎ গোয়েন্দা নজরদারি কিংবা হ্যাকিং এর একটা যুগান্তকারী বিপ্লব আনতে যাচ্ছে এই চিপ। কিন্তু ডিজাইন শেষ করার পরে ওয়েন তার সাথে চিট করে বসে। সে তার প্রাইভেট ফাইল লিক করে কোম্পানির ডিরেক্টরদের কাছে প্রুফ করে যে ওয়াল্টার মেন্টালি আনস্টেবল, ফলে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় এবং ফুল কন্ট্রোল চলে যায় ওয়েনের হাতে। তাই এখন ওয়াল্টার চায় যে হর্সম্যানরা তাদের স্কিল কাজে লাগিয়ে এই চিপটাকে উদ্ধার করুক। বিনিময়ে সে তাদেরকে নতুন এক লাইফ লিড করতে দেওয়ার সুযোগ করে দেবে, কেননা তারা আমেরিকায় ফিরে গিয়ে নর্মাল লাইফ লিড করতে পারবে না, কারণ সেখানে তারা এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু ওয়াল্টারের ক্ষমতা আছে তাদেরকে এই সুযোগ করে দেওয়ার, কিন্তু তবুও ম্যাকানি, জ্যাক আর লুলা তার কথায় প্রথমে রাজি হতে চায় না। তবে ড্যানিয়েল তাকে কথা দেয় যে তারা সবাই মিলে এই চিপ উদ্ধার করে আনবে, তবে এর জন্য তাদেরকে মাকাওয়ের পুরাতন ম্যাজিক স্টোর থেকে কিছু জিনিস কালেক্ট করতে হবে। তো ওয়াল্টার তাদেরকে সেই ম্যাজিক সেন্টারে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর তারা ওই স্টোর থেকে বেশ কিছু দরকারি জিনিসপত্র কালেক্ট করে। এদিকে থোডিয়াসের কথা মতন ডিলান তার সাথে জেলের ভিতরে
দেখা করতে যায়। তখন থেডিয়াস তাকে বলে যে হর্সম্যানরা এখন কোথায় সেই ইনফরমেশন তার কাছে আছে, কিন্তু সেটা পেতে হলে তাকে আগে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তাই বাধ্য হয়ে ডিলান তাকে ওই জেল থেকে ছাড়িয়ে নেয়। তবে এর জন্য সে নিজের কলিগ কোয়েনের আইডি ব্যবহার করে। এরপর থেডিয়াস তাকে জানায় হর্সম্যানরা এখন চায়নার মাকাও শহরে আছে, কিন্তু এই ইনফরমেশন সে কার কাছ থেকে পেয়েছে তা কিন্তু সে বলে না। তারপর তারা দুজনে একটা প্লেনে উঠে মাকাও শহরের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেন জার্নি করার সময় থেডিয়াস ডিলানকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবার মৃত্যুর জন্য সে দায়ী ছিল না, কিন্তু ডিলানের মনে তার প্রতি একটা তীব্র ঘৃণা তখনও ছিল। তাই সে তার কথায় কান না দিয়ে তাকে বলে সে যেন স্রেফ হর্সম্যানদের বাঁচানোর ব্যাপারে ফোকাস করে। অন্যদিকে ড্যানিয়েল সে ম্যাজিক স্টোরের টেলিফোন থেকে দ্য আইয়ের মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে, কারণ ওয়াল্টারের উপরে তার কোনো বিশ্বাস ছিল না। তাই সে চিপ উদ্ধারের পর দ্য আইয়ের হাতে সেটাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাকে জানায় যে একজন নীল হ্যাট পরা লোক তার কাছ থেকে ওই চিপটা নিতে আসবে। এভাবে সব ঠিকঠাক করার পর তারা চিপ চুরি করার প্ল্যান সাজাতে থাকে। এই চিপ মাকাও শহরের সায়েন্স সেন্টারে খুব হাই সিকিউরিটি ভল্টে রাখা ছিল। অল্প কিছুদিনের মধ্যেই এই সায়েন্স সেন্টারে চিপটাকে নিলামে তোলা হবে, তাই এর আগেই চিপটাকে চুরি করে নিতে হবে। কিন্তু এই মেটাল চিপটাকে সাথে নিয়ে বের করে আসা অতটা সহজ নয়। তবে তাদের ভাগ্য ভালো যে চিপের সাইজ অনেকটাই তাস খেলার কার্ডের মতো, তাই তারা ম্যাজিক স্টোর থেকে সংগ্রহ করা কার্ডগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করে নিজেদের স্কিলকে ইমপ্রুভ করতে থাকে, যাতে তারা কার্ডের মাধ্যমে চিপটাকে বাইরে নিয়ে আসতে পারে। তবে এখন প্রশ্ন হলো যে তারা সায়েন্স সেন্টারে ঢুকবে কি করে। এর জন্য তারা এক সাউথ আফ্রিকান গ্যাংস্টারকে টার্গেট করে। এই গ্যাংস্টার চিপটাকে কেনার জন্য অকশনে অংশ নিতে যাচ্ছিল, তাই তাদের সাথে হাইন্সের কিছু লোককে সাথে নিয়ে চিপটা দেখতে যাওয়ার কথা ছিল। প্ল্যান মোতাবেক হর্সম্যানরা প্রথমে তাকে এবং তার ক্রুদেরকে হিপনোটাইজ করে নেয়। এরপর নিজেরা এক্সপার্ট সেজে হাইন্সকে নিয়ে সায়েন্স সেন্টারে প্রবেশ করে। হাইনেস যেহেতু আগে থেকে হিপনোটাইজ ছিল, তাই সে তাদেরকে নিজেদের ক্রু হিসেবে পরিচয় দেয়। আর তার কথায় সায়েন্স সেন্টারের ম্যানেজার নিজে এসে তাদেরকে ভিতরে নিয়ে যায়। তবে এই সেন্টারে ঢোকার আগেই তাদেরকে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যেতে হবে। এরপর সায়েন্স সেন্টারের ম্যানেজার তাদেরকে সেই চিপের কাছে নিয়ে আসে। ঠিক একই সময় ম্যাকেনির হঠাৎ অ্যালার্জিক রিয়াকশনের ভান করে হাঁচি দিতে শুরু করে। তখন সবার মনোযোগ সরে গেলে এই সুযোগে লুলা তার চুল থেকে ক্লিপ খুলে জ্যাকের হাতে দিয়ে দেয়। জ্যাক দ্রুত টেবিলের নিচে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ক্লিপ দিয়ে লক খুলে চিপটা বের করে আনে। তারপর সে চিপটাকে একটা কার্ডের গায়ের সাথে সেট করে নেয়। এই সব কিছু এত দ্রুত ঘটে যে ম্যানেজার থেকে শুরু করে গার্ডরা পর্যন্ত কিছুই টের পায় না। তবে ইন্সপেকশন থেকে ম্যানেজার সবাইকে সার্চ করার আদেশ দেয়। তখন 4 হর্সম্যানই মারাত্মক কায়দায় চিপটাকে হাত বদল করতে থাকে। ভাইরে ভাই, এদের স্কিল দেখে যে কেউ লিটারেলি শকড হয়ে যাবে। এরা এমন স্টাইলে কার্ড দেওয়া নেওয়া করতে থাকে যা দেখে রীতিমতো হা হয়ে থাকতে হয়। এমনকি বারবার চেক করার পরেও তারা কার্ডটিকে শরীরের এমন জায়গায় লুকিয়ে রাখে যাতে গার্ডরা কিছুতেই ধরতে পারে না। শেষমেশ চেকিং শেষে তাদের 3 জন বাইরে বেরিয়ে আসে, কিন্তু ম্যাকানি তখনও ভিতরে থেকে যায়, কারণ চিপটা আসলে তার কাছে ছিল। তখন ড্যানিয়েল পাশে রাখা একটা ঘন্টার সাথে ইচ্ছে করেই ধাক্কা খায়। এর ফলে সবার মনোযোগ আবারও সরে গেলে ম্যাকানি তখন কার্ডটাকে মারাত্মক স্টাইলে লুলার দিকে নিক্ষেপ করে। আর ঘন্টার প্রচন্ড শব্দে মেটাল ডিটেক্টর ভিতর দিয়ে চিপ পাস হলেও সেই সাউন্ড কারো কানে আসে না। লুলা চিপটাকে দ্রুত ক্যাচ করে নিলে ম্যাকানিও নিরাপদে মেটাল ডিটেক্টরের ভিতর থেকে বেরিয়ে আসে। এভাবেই এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও তারা সফলভাবে চিপটাকে চুরি করতে সক্ষম হয়। এদিকে থেডিয়াস আর ডিলান ম্যাকাওয়ের সেই ম্যাজিক স্টোরে পৌঁছে যায়। সেখানে গিয়ে ডিলান জানতে পারে যে হর্সম্যানরা এই শপ থেকে কিছু কেনাকাটা করতে এসেছিল। একই সাথে এই ম্যাজিক শপের কিছু প্রোডাক্ট দেখে ডিলানও বেশ অবাক হয়ে যায়, কারণ তার বাবা এমন কিছু জিনিসের সাহায্যে নিজের ম্যাজিক ট্রিকগুলো পারফর্ম করত। শপের মালিক লি তাকে একটা ঘড়ি দেখিয়ে বলে যে এই ঘড়িটা তার বাবার। এমনকি সেখানে সে একই ধরনের এমন একটা বক্স দেখতে পায়, ঠিক যেই বক্সে তার বাবা ডুবে মারা গিয়েছিল। এখন এই সব কিছু দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে থেডিয়াস হঠাৎ শপের ভিতরে রাখা একটা কফিনে ঢুকে তার ভিতর থেকে হুট করে গায়েব হয়ে যায়। তবে যাওয়ার আগে ডিলানের জন্য সে একটা চিঠি রেখে যায়,
যেখানে লেখা আছে এখন থেকে তুমি একাই পথ চলো। এরপর ডিলান লিয়ের কাছ থেকে জানতে পারে যে হর্সম্যানরা লোকাল মার্কেটে যাওয়ার কথা বলেছিল। সেখানে গিয়ে কিছুক্ষণ খোঁজ করতেই সে ড্যানিয়েলকে পেয়ে যায়, কিন্তু ড্যানিয়েল তার সাথে কোনো কথাই বলতে চায় না। সে জানায় তার চুরি করা চিপটা সে সরাসরি আয়ের হাতে ডেলিভারি করবে। এখন থেকে ডিলানকে তারা কেউই আর লিডার মানবে না, কারণ সবার ধারণা তার জন্যই তারা এত বড় বড় বিপদে জড়িয়েছে। তার কাছ থেকে এভাবে কটু কথা শুনে ডিলান সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে ড্যানিয়েলের সামনে নিজের কিছু লোক নিয়ে হাজির হয় ওয়াল্টার। সে জানায় ম্যাজিক শপ থেকে ড্যানিয়েল আয়ের যেই মেম্বার সাথে কথা বলেছিল সেটা আসলে ওয়াল্টার নিজেই। তার ফোন হ্যাক করে সমস্ত ডিটেলসগুলো সে আগেই বের করে নিয়েছিল। এবার ওয়াল্টার তাকে সে চিপটাকে হ্যান্ড ওভার করতে বলে, কিন্তু হঠাৎ সেখানে ডিলান এসে ড্যানিয়েলের হাত থেকে চিপটা কেড়ে নেওয়ার ভান করে। তারপর সে পিছনের দেওয়ালের ফাঁক দিয়ে তাকে বাইরে ঠেলে দেয়, কিন্তু বাইরে বেরিয়ে ড্যানিয়েল বুঝতে পারে যে চিপটা এখনো তার কাছে আছে। অর্থাৎ ড্যানিয়েল তাকে এবং চিপটাকে রক্ষা করার জন্য এখানে এসেছিল। এবার ওয়াল্টার আর তার দলবল নিয়ে ডিলানকে চিপ দেওয়ার জন্য চেপে ধরে, কিন্তু ডিলান তাতে কিছুতেই রাজি হয় না, কারণ চিপটা তো তার কাছে নেই। অতঃপর ওয়াল্টারের সাঙ্গপাঙ্গরা তার উপরে হামলা করে বসলে শুরু হয় এক তুমুল ফাইটিং। ডিলান একজন FBI এজেন্ট হলেও সে কিন্তু ম্যাজিশিয়ান বাবার সন্তান। তার অনেক ম্যাজিক ট্রিক জানা ছিল, যার সাহায্যে সে ওয়াল্টারের লোকদের ঘোল খাওয়াতে থাকে। ফাইটের এক পর্যায়ে সবাইকে কাবু করে দিয়ে সে প্রায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ম্যাকেনির ভাই চেজ এসে তাকে হিপনোটাইজ করার ভান করে ডিস্ট্র্যাক্ট করে দেয়। তখন পিছন থেকে লোক এসে তার মাথায় সজোরে আঘাত করলে সে আর ফাইট করতে পারে না। এরপর ওয়াল্টার তাকে ধরে নিয়ে গিয়ে তার বাবার সামনে হাজির করায়। ঠিক এইখানেই দেখা যায় যে ড্রেসলারই হলো ওয়াল্টারের বাবা। এই সেই আর্থার যে কিনা হর্সম্যানদের পুরাতন শত্রু, কেননা প্যারিসের ভল্ট হাইস্ট করার পর তারা আর্থারের অ্যাকাউন্টও নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। আর্থার ছিল একজন ইন্স্যুরেন্স ব্যবসায়ী, কিন্তু সে অনেক লোকের প্রাপ্য টাকা মেরে দিয়েছিল, আর হর্সম্যানরা তার কাছ থেকে সেই টাকা চুরি করে সবার প্রাপ্য টাকাটা ফিরিয়ে দিয়েছে। সো বুঝতে পারছো যে বাপ আর ছেলে অর্থাৎ দুজনকেই ডিলান বড়সড় মারা দিয়েছে। ওয়াল্টার এবং আর্থার তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে তার বাবার ব্যবহার করা একই ধরনের বক্সটির মধ্যে বন্দি করে। তারপর তারা তাকে বদ্ধ অবস্থায় নদীতে ফেলে দেয়। বক্স যখন পানির নিচে ডুবতে থাকে তখন ধীরে ধীরে ভিতরে পানি ঢুকছিল। ডিলান বক্স থেকে বের হওয়ার অনেক চেষ্টাই করে, কিন্তু কোনো কিছুই করতে পারে না। তবে হঠাৎ তার বাবার কথা মনে পড়ায় সে বাবার ঘড়িটা দেখতে থাকে। ঠিক তখনই সে আবিষ্কার করে যে ঘড়ির ভিতরে একটা পিন রয়েছে। এরপর এই পিনের সাহায্যে প্রায় দম বন্ধ অবস্থায় সে বক্সের ঢাকনাটি খুলতে সক্ষম হয়। অন্যদিকে থেডিয়াস নিজেই এবার আর্থারের সাথে দেখা করে, অর্থাৎ সে ডিলানকে কায়দা করে আর্থারের হাতে তুলে দিয়েছিল। এবার আর্থার তাকে হর্সম্যানদের খুঁজে বের করতে বলে, কারণ তাদেরকে শেষ করার মাধ্যমে তার প্রতিশোধ পূর্ণ হবে। এরপর সে তাকে হুমকি দেয় যদি সে হর্সম্যানদের খুঁজে বের না করে তাহলে তার পরিণতিও ডিলানের মতোই হবে। এরপর সে ডিলানকে ধরিয়ে দেওয়ার জন্য তার হাতে একটা চেক তুলে দেয়। তবে আর্থার তো আর জানতো না যে ডিলান ইতিমধ্যে বক্স খুলে বেরিয়ে পড়েছে, কিন্তু নিঃশ্বাস ধরে রাখতে না পেরে সে প্রায় ডুবেই যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে হর্সম্যানরা এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে জ্যাক হঠাৎ বুঝতে পারে যে তাদের হাতে থাকা চিপটা আসল নয়, অর্থাৎ তাদের আগেই কেউ একজন সায়েন্স সেন্টার থেকে আসল চিপ সরিয়ে নকলটা রেখে দিয়েছিল। কিন্তু ওয়াল্টার তো আর তাদের পিছু ছাড়বে না, কারণ সে তো আর জানে না যে এই চিপটা নকল, যার ফলে এখন তারা কি করবে তা কেউই ভেবে পাচ্ছিল না। তবে লুলার কথায় তাদের সবাই নতুন করে কিছুটা ভাবার সাহস পায়। পরক্ষণে ডিলারের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। ইতিমধ্যেই ড্যানিয়েল সহ বাকিরা তাকে ফিফথ হর্সম্যান হিসেবে মেনে নিয়েছিল। সে জানায় যেহেতু ওয়াল্টার সবসময় আড়ালে থাকতে চায়, তাই যদি কেউ তার পরিচয় প্রকাশ করার ভয় দেখায় তাহলে সে প্যানিক হবে। যদিও তাদের কাছে আসল চিপ নেই, কিন্তু তারা এমন ভাব নেবে যেন চিপটা তাদের কাছে আছে। এরপর এই চিপ ব্যবহার করে তারা ওয়াল্টারকে তার ডাটা চুরি করার ভয় দেখাবে, যার ফলে ভয়ের চোটে সে তাদেরকে থামাতে আসবে এবং এই চক্করে নিজেই নিজেকে এক্সপোজ করবে। কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তাদের সাহায্য দরকার। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় ম্যাজিক শপের মালিক লি এবং তার মা। হর্সম্যানরা তাদের পরিচয় জেনে ভীষণ অবাক হয়ে পড়ে,
কারণ এরা দুজন হচ্ছে সেই ম্যাজিক সোসাইটি দ্য আয়ের মেম্বার, অর্থাৎ শুরু থেকে আয়ের মেম্বাররা তাদেরকে সাহায্য করছিল। এখন লি এবং তার মা হর্সম্যানদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। তো প্ল্যান মোতাবেক তারা সবাই মিলে একটা ভিডিও বানায় যেখানে অ্যানাউন্স করে যে নিউ ইয়র্ক পার্টিতে তারা লন্ডনে ম্যাজিক শো করবে, আর সেই শোতে তারা তার পরিচয় তুলে ধরবে যে তাদেরকে এক্সপোজ করেছিল। এই ভিডিও চারিদিকে ভাইরাল হতে ওয়াল্টার তা দেখা মাত্রই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেই তো তাদেরকে এক্সপোজ করেছিল। তাই আর দেরি না করে সে তৎক্ষণাৎ আর্থার এবং চেসকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও আর্থার ব্যাপারটাকে ট্র্যাপ হিসেবে সন্দেহ করে, কিন্তু ওয়াল্টার কোনো চান্স রাখতে চায়নি, কারণ হর্সম্যানদের হাতে যেই চিপ রয়েছে তার সাহায্যে ওয়াল্টারের সব ডাটা ফাঁস করে দেওয়া সম্ভব। তাই এক রাতের মধ্যেই সে সবাইকে নিয়ে লন্ডনে পৌঁছে যায়। এদিকে হর্সম্যানরা কিন্তু ততক্ষণে লন্ডনের রাস্তায় তাদের ম্যাজিক শো শুরু করে দিয়েছিল, আর তাদের সেই পারফরমেন্স দেখার জন্য প্রচুর দর্শক জমা হতে থাকে। জ্যাক, ড্যানিয়েল আর লুলা শহরের 3টা আলাদা আলাদা পার্টি পারফর্ম করতে থাকে। এর মধ্যে ড্যানিয়েলের ট্রিকটা দেখে সবাই পুরো হা হয়ে যায়, কারণ তার ম্যাজিক দিয়ে সে বৃষ্টিকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে থাকে। বাকি দুজনের ট্রিক্সগুলো ছিল যথেষ্ট ইমপ্রেসিভ। এদিকে ওয়াল্টার তো তাদেরকে খুঁজতে ব্যস্তই ছিল, তার উপরে এফবিআই এবার তাদের ধরার জন্য রেডি হয়। নাটালি এবং কোয়েনের নেতৃত্বে এফবিআই টিম হর্সম্যানদের পাকড়াও করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এই কথা জানতে পেরে ওয়াল্টার আরও বেশি ঘাবড়ে যায়, কেননা এফবিআই যদি তাদেরকে লোকেট করে ফেলে তাহলে তারা তো তার সাথে চিপটাও নিয়ে যাবে। তাই সে তৎক্ষণাৎ থেডিয়াসকে ফোন করে জিজ্ঞেস করে যে এখন কি করা উচিত। থেডিয়াস তাকে হর্সম্যানের লোকেশন ট্রেস করার জন্য তাদের শোগুলোর মধ্যে কোনো একটা প্যাটার্ন খুঁজতে বলে, পাশাপাশি এফবিআইকে সে নিজের কন্ট্রোলে রাখবে বলে কথা দেয়। তার কথা মতো সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে ওয়াল্টার যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। যেই ডিলানকে তারা পানিতে ফেলে দিয়েছিল সে বেঁচে গেল কি করে। অন্যদিকে থেডিয়াস এবার সরাসরি এফবিআই এজেন্টদের সাথে গিয়ে দেখা করে। সে তাদেরকে বলে যে তার কাছে এমন কিছু প্ল্যান আছে যাতে করে হর্সম্যানরা নিজেরাই তাদের হাতে ধরা দেবে। তাই এফবিআই তার কথায় আবারও সিকিউরিটি ফুটেজ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ম্যাকানির ভাই চেস কিন্তু তাকে ঠিকই ট্রেস করে ফেলে। তার সামনে এসে সে তাকে আটকানোর জন্য নানা রকম চেষ্টা করতে থাকে। তখন ম্যাকানি নিজের শো আরম্ভ না করে ডিলানকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। ডিলান তাদের সবাইকে শো শেষ করে দ্রুত এক জায়গায় হতে বলে। তার কথাতে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়, আর এমনভাবে তারা গায়েব হয় যা সত্যি দেখার মতো ছিল। এরপর তারা একত্রে 5টা বাইক নিয়ে রওনা দেয়, কিন্তু ততক্ষণে আর্থার এবং ওয়াল্টারের লোকেরা তাদের উপরে হামলা করে বসে। হর্সম্যানরা তাদের বাইক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই বাইক ক্র্যাশ করে ধরা খেয়ে যায়। এরপর তারা হর্সম্যানদের একটা কন্টেইনার ট্রাকের ভিতরে আটকে রেখে এয়ারপোর্টের দিকে রওনা হয়। তারপর ওয়াল্টার এবং আর্থার তাদেরকে একটা প্রাইভেট জেটে নিয়ে আসে। এবার ওয়াল্টার তাদের কাছে চিপ চায়, কিন্তু কেউই চিপটা ফেরত দিতে রাজি না হলে সে লুলাকে খুন করার জন্য রেডি হয়। তখন বাধ্য হয়ে ড্যানিয়েল সেই চিপটা তাকে দিয়ে দেয়। এরপর ওয়াল্টার চিপটাকে তার কম্পিউটারে কানেক্ট করে জানায় যে এই চিপটা আসলেই রিয়াল। তার মানে হর্সম্যানরা চিপটাকে হুদায় নকল ভেবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এখন চিপ ফেরত পাওয়ার পর আর্থার তার ছেলেকে কংগ্রেচুলেশন জানায়। তারপর সে এক দামি শ্যাম্পেনের বোতল বের করে বলে এই মুহূর্তটার জন্যই সে সবচেয়ে দামি মদের বোতলটাকে রেখে দিয়েছিল। সময় এসেছে হর্সম্যানদের সবাইকে শেষ করে প্রতিশোধ পূর্ণ করার। অতঃপর আর্থারের লোকেরা তাদেরকে প্লেন থেকে ধাক্কা মেরে ফেলে দিতে থাকে। হর্সম্যানরা বাধা দেওয়ার চেষ্টা করলেও সবাইকেই তারা প্লেন থেকে নিচে ফেলে দেয়। তারপর আর্থার আর ওয়াল্টার মনের শান্তিতে ড্রিঙ্ক করতে বসে, কিন্তু বোতলে থাকা মদের টেস্ট কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। এরপর আর্থার দেখতে পায় যে বোতলের লেবেলের নিচে একটা কার্ড লাগানো, যাতে লেখা ছিল তোরা বলদ। এরপর হঠাৎ প্লেনের বাইরে থেকে তারা হর্সম্যানদের দাঁত কেলিয়ে হাসতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। প্লেন থেকে ফেলে দেওয়ার পরেও তারা হাওয়ায় ভেসে আছে কি করে। ভাই রে ভাই, তারপর তারা যা দেখে এর জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। এই প্লেন তখনও মাটিতেই রাখা ছিল এবং সেটা কখনো আকাশেই ওড়েনি। আসলে পুরো জায়গাটায় ছিল একটা স্টেজ যেখানে হর্সম্যানদের ফাইনাল শো হওয়ার কথা। আগে থেকেই সেখানে প্রচুর অডিয়েন্সও উপস্থিত ছিল। এবার হর্সম্যানরা সেই স্টেজে এসে সবাইকে ওয়েলকাম জানায়। ততক্ষণে আর্থার, ওয়াল্টার এবং চেজ বলদের মতো চেহারা নিয়ে প্লেন থেকে নেমে এসেছে।
হর্সম্যানরা প্রথমে ডিলানকে তাদের লিডার হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা ধীরে ধীরে ব্যাখ্যা করে যে কিভাবে তারা পুরো সেটটাকে সাজিয়েছে। আসলে চেজ যখন মেকানিকে আটকাতে গিয়েছিল তখন জ্যাক কিন্তু তাকে হিপনোটাইজ করে নেয়। আসলে জ্যাক তাকে শিখিয়ে দেয় যে হর্সম্যানরা ধরা পড়লে সে যেন ওয়াল্টারকে একটা বুদ্ধি দেয়, আর সেটা হলো তাদের একটা জেট প্লেন থেকে নিচে ফেলে দেওয়ার আইডিয়া। এরপর তারা ইচ্ছে করে সহজে তাদের হাতে নিচ থেকেই ধরা দেয়। এরপর যখন ওয়াল্টার তাদেরকে কন্টেইনার ট্রাকে তুলে নেয় তখন তাদের সঙ্গী লি ট্রাক ড্রাইভারকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর সে নিজেই তাদেরকে ড্রাইভ করে এই নকল মুভি সেটটাতে নিয়ে আসে। এছাড়াও প্লেন উড়ে যাওয়ার পর বড় বড় ফ্যান চালিয়ে এমন একটা ফিল করা হয় যেন প্লেন আসলে আকাশে উঠছে, কিন্তু এই প্লেনটা আসলে মাটি থেকে উপরে ওঠেনি। মানে এই শো করা থেকে শুরু করে তাদের হাতে ধরা পড়া পর্যন্ত সবটাই ছিল একটা মাস্টার প্ল্যান। এভাবে পুরো কাহিনী বর্ণনা করার পর হর্সম্যানরা এবার তাদের মুখোশ খুলে দেয়। তারা সবাইকে জানিয়ে দেয় যে আর্থার আর ওয়াল্টার কিংবা তার পার্টনার ওয়ানের মতন লোকেরা মানুষের প্রাইভেসি নিয়ে খেলতে চায়, এর জন্যই তারা এই চিপটাকে ব্যবহার করতে চেয়েছিল। এভাবেই সবাইকে এক্সপোজ করার পর হর্সম্যানরা সেখান থেকে গায়েব হওয়ার জন্য রেডি হয়, কিন্তু এফবিআই ততক্ষণে থেডিয়াসকে বসিয়ে রেখে তাদেরকে ধরার জন্য রওনা হয়েছিল। তবে থেডিয়াসও সহজে হাত করা খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হর্সম্যানদের সবাই পালিয়ে গেলেও ডিলান তার এফবিআই বস নাটালির সামনে পড়ে যায়। তখন সে তাকে একটা পেন ড্রাইভ অফার করে যেখানে ওয়াল্টার আর আর্থারের সব ডিটেলস রয়েছে। বিনিময়ে নাটালি তাকেও নিজের পথে যেতে দেয়, কারণ সেও বুঝতে পেরেছিল যে ডিলান আসলে ভালো উদ্দেশ্যেই সবকিছু করছে। এভাবেই সাকসেসফুলি নিজেদের উদ্দেশ্য পূরণ করার পর হর্সম্যান গ্যাং হাজির হয় বিখ্যাত গ্রিনিচ অবজারভেটরিতে। সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল লি এবং তার মা। এই গ্রিনিচ অবজারভেটরি ছিল দ্য আইয়ের হেডকোয়ার্টার। ডিলান এর ভিতরে ঢুকে তার বাবার ছবি দেখে ভীষণ অবাক হয়ে যায়, অর্থাৎ সে বুঝতে পারে যে তার বাবাও একজন আই কমিউনিটির সদস্য ছিল। কিন্তু সে আরো বেশি অবাক হয়ে যায় থেডিয়াস এবং তার বাবার একটা ছবি দেখে। তারা দুজনেই বন্ধুর মতন একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল। এরপর থেডিয়াস নিজেই তার সামনে এসে হাজির হয়, যার ফলে ডিলান এবার বুঝতে পারে যে থেডিয়াসই হলো দ্য আইয়ের আসল লিডার। ভাই রে ভাই, এই টুইস্টের জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। থেডিয়াস তার সামনে সেই সত্যটা রিভিল করে যা এতদিন ধরে অজানা ছিল। আসলে ডিলানের বাবা লায়োলেন আর থেডিয়াস ছিল জেনুইন পার্টনার। লায়োলেন ছিল ম্যাজিশিয়ান এবং থেডিয়াস টিভি শোর মাধ্যমে ম্যাজিক ট্রিকগুলোকে এক্সপোজ করত, কিন্তু পাবলিকলি তারা রাইভেল হলেও গোপনে তারা দুজনে একসাথে কাজ করত। তাদের দুজনের সম্মিলিত সংগঠন আয়ের উদ্দেশ্য ছিল খারাপ লোকদের এক্সপোজ করা, কিন্তু দুর্ঘটনাবশত লায়োলেন সেই আন্ডার ওয়াটার ম্যাজিক ট্রিক পারফর্ম করতে গিয়ে মারা যায়। তারপর থেকেই থেডিয়াসকে ডিলান সবসময় ভুল বুঝে এসেছে। এতদিন পর এসে সে সত্যটা জানার পর ডিলান তাকে মাফ করে দেয়। এমনকি থেডিয়াসই কিন্তু তার বাবার ঘড়িটা তাকে দেওয়ার ব্যবস্থা করেছিল যাতে ডুবন্ত বক্স থেকে সে বেরিয়ে আসতে পারে। সবকিছু জানার পর ডিলান তার পুরাতন সব রাগ ভুলে যায়, আর থেডিয়াসও জানায় যে এখন তার বয়স হয়েছে, তাই আয়ের দায়িত্ব অন্য কারো কাঁধে দিতে হবে এবং এর জন্য ডিলানই তার কাছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তার বিশ্বাস ডিলান তার বাবা লায়োলেনের মতোই একজন মহৎ ম্যাজিশিয়ান হয়ে উঠবে। এদিকে বাকি 4 হর্সম্যানও কিন্তু ততক্ষণে দ্য আয়ের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। গ্রিনিচ অবজারভেটরি ঘুরে দেখার সময় হঠাৎ তারা মাকাও সায়েন্স সেন্টারের ম্যানেজারকেও সেখানে দেখতে পায়। তার মানে এই ব্যাটাও দ্য আই কমিউনিটির একটা মেম্বার ছিল। তো সব কিছু শেষে থেডিয়াস তাদেরকে একটা সিক্রেট ডোর খুলতে বলে। সেই ডোরের পিছনে লেখা রয়েছে দ্য আই নামক মহান এই সংস্থার আরো অনেক সিক্রেট। হর্সম্যানরা সবাই মিলে সেই সিক্রেটটাকে ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করে, আর ফাইনালি এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।